আমি স্বরাষ্ট্র উপদেষ্টা কেন প্রধান উপদেষ্টারও পদত্যাগ চাইতে পারি, আর চাইলেই যে ওনাকে দ্রুত সংবাদ সম্মেলন করতে হবে এবং পদত্যাগের উত্তর উনি দিয়েছেন যে আমি সবকিছু ঠিক করে দিলেই তো হইল। এই উত্তরটা কি ওনার ঠিক হয়েছে? উনি কি সবকিছু ঠিক করতে পারবেন? আমার কথা হলো, সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। আলোচনার জন্য স্টুডিওতে আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার 6 মাস পার হয়েছে। এই সময়ে নানা ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন দিক দিয়ে। এইসব কারণে মানুষের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক আছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব, আলোচনায় যাচ্ছি। এই বাংলাদেশের এই 54 বছরে গত রাতে একটা সংবাদ সম্মেলন দেখলাম, যেটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী। কোনো মন্ত্রী কিংবা উপদেষ্টা গভীর রাত বলতে কি রাত 3টার পর সংবাদ সম্মেলন করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এটা এই গত 54 বছরে এই প্রথম সম্ভবত। হ্যাঁ, অনেক রাতে অনেক সময় অনেক সংবাদ সম্মেলন হয়েছে, সেই সময় দেশের পরিস্থিতি ঘোলাটে ছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সেটা সংবাদ সম্মেলনটা কেন করলেন? আমি সংবাদ সম্মেলনটা পুরোটা শুনলাম, কি পেলাম? আমি কিন্তু এখানে সারবস্তু কিছুই পাইনি। উনি বলেছেন যে এটার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আর হবে না, কঠোর হস্তে দমন করবে, এটা তো প্রতিদিনের কথা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এই প্রথম কিন্তু এরকম না। 5 আগস্টের পরে নানা মহল থেকে নানা ষড়যন্ত্র হচ্ছে, যেটা সরকার থেকে বলা হচ্ছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের উপর দোষ চাপালেন, বললেন তাদের অর্থ বিনিয়োগ হচ্ছে। তো নিশ্চয়ই ওনার কাছে সেই তথ্য আছে, সেই তথ্য না থাকলে তিনি সেটা বলতেন না। আমার কথা হলো যে সবার আগে দরকার যেটা, সেটা হলো যে আপনি কাজ করে দেখান, জনগণ আস্থা আনুক সরকারের প্রতি, আপনাদের প্রতি। রোববার রাতে যে ঘটনাগুলো দেখলাম আমরা, কিন্তু একের পর এক ঘটনা ঘটেছে। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে সংবাদ সম্মেলনে এসেছেন। প্রথমে আপনার বনশ্রীতে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, অনেকে ক্ষুব্ধ হয়েছেন এরকম ঘটনার কারণে। ধানমন্ডিতে আরেকটি ঘটনা প্রায় একই সময় ঘটেছে এবং এইসব ঘটনার কারণে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে নেমে এসে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, তারা বিক্ষোভ করেছেন রাতের বেলায়। এবং ঠিক এর কিছুক্ষণ পরপরই বা ওই সময়ই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সংবাদ সম্মেলনে আসেন এবং শিক্ষার্থীদের দাবি ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। 3:30 আসলে উনি যখন বলা হচ্ছিল যে এটা জরুরি সংবাদ সম্মেলন, অনেকে ভেবেছিলেন যে এরকম কিছু কিনা যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন বা এরকম কিছু। মানুষের মধ্যে এরকম একটা চিন্তা ছিল এবং অনেকে দেখেছেন আগ্রহ ভরে যে রাতে কি হয়, উনি কি বলেন। কিন্তু আমরা তো দেখেছি যে না, এটা কি উনি বুদ্ধিমানের কাজ করেছেন? পদত্যাগ তো চাইতেই পারেন। এখন আমি এই দেশে একজন নাগরিক, এখন আমার কথা বলার স্বাধীনতা আছে। যে স্বাধীনতায় আমি স্বরাষ্ট্র উপদেষ্টা কেন প্রধান উপদেষ্টারও পদত্যাগ চাইতে পারি, আর চাইলেই যে ওনাকে দ্রুত সংবাদ সম্মেলন করতে হবে এবং পদত্যাগের উত্তর উনি দিয়েছেন যে আমি সবকিছু ঠিক করে দিলেই তো হইল। এই উত্তরটা কি ওনার ঠিক হয়েছে? উনি কি সবকিছু ঠিক করতে পারবেন? আমার কথা হলো, ওনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যে অর্গানগুলো, সেই অর্গানগুলোকে উনি অ্যাক্টিভ করতে হবে এবং ডেভিল হান্ট যে অভিযান চলছে সেটা তো মোটামুটি একটা কাজে কিন্তু দিচ্ছে, কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, গত 16 বছর
প্রশাসন থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে পতিত সরকারের অনুগামী কিংবা প্রতিটি সরকারের দূষররা বসে নেই। তারা বিভিন্নভাবে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাবে। সরকার এটা জানে এবং সরকারের পক্ষ থেকে বলাও হচ্ছে। সরকার কি করবে? সরকার তারা কৌশল নেবে এটা কিভাবে দমন করা যায়, সেটা না করে এইভাবে হুটহাট করে গভীর রাতে সংবাদ সম্মেলন করলে দেশের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, 16 বছর পতিত সরকার কি করলেন? 16 বছর 5 আগস্টের পরে যে হারে দাবি দাওয়া নিয়ে মানুষ মাঠে নামছে, এতে কি প্রমাণিত হয় না 16 বছর ওই সরকার দেশের মানুষের জন্য কিছুই করেননি? এটা একটা বিষয় হলো বা মানুষের অনেক চাহিদা ছিল, প্রয়োজন ছিল, যেগুলো সরকার অবজ্ঞা করেছে। এটা কিন্তু এইসব দাবি দেওয়ার এই যে মিছিল, সেটা থেকে প্রমাণিত হয়। কিন্তু কিছু বিষয় তো বাড়াবাড়িও মনে হচ্ছে, যেমন আপনার কিছু হলেই রাস্তায় বসে যাওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া। এবং সরকার কিন্তু শুরু থেকেই এইসব মোকাবেলা করছে একটার পর একটা। তো এইসব ক্ষেত্রেও আসলে অনেকে বলছেন যে সরকারের একটা কৌশল নেওয়া উচিত, যে কতটুকু মানুষকে দাবি আদায়ের মিছিল করতে দেওয়া যাবে, কতটুকু দেওয়া যাবে না, সেটা নির্ধারণ করে দেওয়া উচিত। আপনার 10-15 জন মানুষ আজকে দেখলাম আমরা, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ভিডিও ফুটেজে যে ছবি দেখলাম সেখানে অল্প, খুব বেশি না, 100-150 বা আরও কম, তারা রেল লাইন বন্ধ করলেন, বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন। 3টি বিভাগের প্রায় অর্ধেক বাংলাদেশেরও ট্রেন চলাচল করে গাজীপুর দিয়ে, সেই জায়গায় ট্রেন বন্ধ ছিল। তো সেখানে আমরা কিন্তু দেখি নাই কাউকে কোনো ব্যবস্থা নিতে। তো তাদের দাবি তো তারা ট্রেন লাইন বন্ধ না করে অন্যভাবে করতে পারতেন। অন্যভাবে করতে পারেন। এটা মানুষকে চিন্তা করতে হবে, দেশের মানুষকে এটা অবশ্যই ভাবতে হবে। গত 16টা বছর যে ফ্যাসিস্ট শাসন বাংলাদেশের উপর ভর করেছিল, এই জুলাই আগস্টের যে আন্দোলন বলেন, অভ্যুত্থান বলেন, আর যাই বলেন, বিপ্লব বলেন, এইটা না হইলে আগামী 16 বছরে এই সরকারকে হটানো চিন্তা কিংবা আশা কিংবা কোনো ভাবনা আমরা করতে পারতাম কিনা। 5 আগস্টে সরকার ক্ষমতা থেকে সরে গেলেন, তো পালিয়ে গেলেন। কয়েকদিন আগেও সরকার প্রধান বলেছিলেন আওয়ামী লীগ কখনো পালায় না। তার সরকারের মন্ত্রী পরিষদের লোকজন বলেছেন আওয়ামী লীগ পালায় না, কিংবা ব্যঙ্গ করেছেন, ফখরুল সাহেবকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তা 5 তারিখের পরে যে অবস্থানটা, দেশের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো সবাই এক সুরে কথা বলা উচিত ছিল, এখনো উচিত। কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো মধ্যে এখন অনৈক্যের সুর, যেটা আপনার স্বৈরাচারের জন্য সুবিধা বয়ে আনছে। যাই হোক, এর মধ্যে নতুন একটা দল আসছে ছাত্রদের, এটা নিয়েও নানা গুঞ্জন, নানা কথা, কেউ সমালোচনা করতেছে, কেউ আলোচনা করছে, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ। রাজনৈতিক দলগুলো থেকেও মতামত আসছে। আমার কথা হলো, গতানুগতিক যে রাজনৈতিক ধারা চলে আসছে 54 বছর ধরে, এর তো পরিবর্তন প্রয়োজন। আমরা কি 5 আগস্টের পরে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? না, আপনার কথা সূত্র ধরে বলি যে আইন শৃঙ্খলা নিয়ে তো প্রথম থেকে একটা পরিস্থিতি ছিল, কারণ সরকার পতনের পর অনেক বিশৃঙ্খলা ছিল সব জায়গায়। এখন 6 মাস পার হয়ে গেছে, কিন্তু যে কোনো সরকার আসলে 6 মাস পরে মানুষ কিন্তু মূল্যায়ন করবে তারা কি করছে। আর যেহেতু এটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার না, তাদের তো আসলে 5 বছর বা 4 বছর তাদের মেয়াদ নেই, তারা সীমিত সময়ের জন্য আসছেন। আজকে আমরা যেটা সিদ্ধান্ত দেখেছি যে যৌথ বাহিনী হলো সন্ধ্যার পর থেকে তারা গুরুত্বপূর্ণ জায়গায় হলো যৌথভাবে টহল দেবে এবং তারা কাজ করবে। তো কাজ তো হচ্ছে আগে থেকেও, কিন্তু পরিস্থিতি খুব বেশি বদলায় নাই, উন্নতি হয়নি। আমরা যেটা দেখছি যে 5 আগস্টের পর
আগে থেকেই তারা ছিল, পর থেকে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সব বাহিনী একসাথে কাজ করছে তারা সব জায়গায়, এবং তাদেরকে কাজে লাগানো হচ্ছে। পুলিশ এবং পাশাপাশি তারা আছেন, তো সেই জায়গায় তো পরিস্থিতি আরও ভালো হওয়ার কথা। আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু তারা আন্তরিকভাবে সারা দেশে কাজ করছেন, তাদের যারা কাজ করছেন তারা কিন্তু এখন ব্যারাকি নেই, ক্যাম্প করে তারা জেলায় জেলায় উপজেলায় আছেন। সেই জায়গায় পুলিশ যদি ভালো কাজ করতো বা অন্যান্য বাহিনী যারা নিয়মিত বাহিনী তাদের যদি সক্ষমতা বাড়তো, তাহলে কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে আসার কথা না। উপদেষ্টা বলেছেন যে তারা আগের চেয়ে ভালো করেছে, কিন্তু ভালো করলেও পরিস্থিতিটা মানুষজন এখন ভালোভাবে নিচ্ছে না। মানুষ মনে করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না, মানুষ স্বস্তিতে নেই। এটা কেন জানেন? শেখ হাসিনার দুঃশাসন দেখতে দেখতে মানুষের মনে বিশাল আশা আকাঙ্ক্ষার একটা বীজ তৈরি হয়েছে। এখন দেখে যে 6 মাসে আমি যেটা চাই সেটা আমি পাচ্ছি না, এতে করে আমার ক্ষোভটা আমি বহিঃপ্রকাশ করছি নানাভাবে। এখন রাজনৈতিক দলগুলোকে হেল্প করতে হবে সরকারকে, সরকারও রাজনৈতিক দলগুলোর কাছে মন থেকে হেল্প চাইতে হবে। আপনি একটা বিষয় বলেছেন, যেটা যে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটা কিন্তু 5ই আগস্টের আগে এবং ওই সময় যা দেখা গেছে এই মুহূর্তে সেটা নাই, মোটেও নাই। তারা আবার অনেকেই কিন্তু জোরালোভাবে দাবি তুলছেন যে যাতে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দেয়া হয়, নির্বাচন হয়। তো অনেকেই বলছেন যে এই যে পরিস্থিতির পেছনে কিন্তু দলগুলোর একটা ভূমিকা আছে, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, তারপরে আপনার দখল হচ্ছে, তো সরকারকে তো এগুলোও মোকাবেলা করতে হচ্ছে। এখন এই অবস্থা চললে দ্রুত নির্বাচন দিলেও তো সেই তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা বা। আচ্ছা, আপনি দ্রুত নির্বাচন চাইছেন, এই যে 16 বছর আপনি আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের, সেটার কি হবে? অর্থাৎ আপনি সংস্কার বলতেছেন আপনি গিয়া করবেন, আবার বলতেছেন ঠিক আছে সংস্কার করেন, আবার বলতেছেন সংস্কার কতটুকু করতে পারবেন। আরে সেসব এক একবার এক এক কথা না বলে আপনারা দ্রুত মতামত দিন যে এইভাবে চাই বা সরকার চাইতে পারে, যে যার যার দলের নির্বাচনী সংস্কারটাই তো জরুরি। এখন এই নির্বাচনী সংস্কারটা সম্পন্ন করে, এবং সম্পন্ন করলেই তো হবে না, ঐক্যমত তৈরি হইতে হবে। সবার একটা এখানে সনদ যেটাকে বলা হয়, এই সনদে স্বাক্ষর করতে হবে যে সংসদে গেলে এটা তারা পাশ করবেন। না, এই প্রক্রিয়া তো সরকার শুরু করেছে, ঐক্যমত কমিশন হয়েছে, প্রথম বৈঠকও হয়েছে। প্রথম বৈঠকে কি লাভটা কি হলো? কিন্তু বলা হচ্ছে যে সরকার যে প্রক্রিয়ায় আগাচ্ছে, যারা মানে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে চায় বা ব্যর্থ করতে চায়, তাদেরই নানা প্রক্রিয়া আছে এবং তারা নানা সময়ে নানা ঘটনা ঘটাচ্ছে যাতে সরকারের যে টার্গেট সেটা পূরণ না হয়। এখন সরকার এবং রাজনৈতিক দল যারা আছে তাদেরকে তো সেই বিষয়টি উপলব্ধি করা উচিত এবং তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আপনি কি মনে করেন? অবশ্যই আমি চাই, আমি দাবি রাখবো এবং আমি মন থেকে চাই রাজনৈতিক দলগুলো আপনারা একটু ভাবুন, 16 বছর যে নির্যাতন নিপীড়ন আপনারা সহ্য করছেন সেই দিকটা একটু চিন্তা করে সামনের দিকে এগুন। অবশ্যই দেশ এগিয়ে যাবে আপনাদের মাধ্যমে। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।